হলো? জল। কফি, ব্ল্যাক, চিনি ছাড়া। ইডি মানে জানো তো? হ্যাঁ স্যার, ইডি মানে তো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, মিনিস্ট্রি অফ রেভিনিউ। কারেক্ট। অথবা ডাক্তারি শাস্ত্রে ইরেকটাইল ডিসফাংশন। সে যাই হোক না কেন, আমরা এসেছি ফ্রম ডিরেক্টরেট অফ কনসিয়েন্স, বিবেক। আমরা তোমার কাছ থেকে কোটি কোটি টাকার বান্ডল, প্যাকেট এসব উদ্ধার করতে আসিনি। ফাইল। রাধেও, রাধেও, এই যে তুমি খাতায় এতগুলো নাম লিখেছো, এদের কাছে কি বলবে সেটা ঠিক করেছো? হ্যাঁ স্যার, এদের কাছে ক্ষমা চাইব একে একে। তাই তো আমার প্রজেক্টটার নাম রেখেছি তিতিক্ষা। তিতিক্ষা, বেশ। সেটা কি তুমি চাইলেই পাবে? না পেলেও ক্ষতি নেই স্যার, চাওয়াটাই আসল। ওই ফোনের আড়াল থেকে? একটা অন্ধকার তো লাগে স্যার, লজ্জা নিবারণ। কিন্তু জানো তো, আলো যত জোরালো, ছায়া ঠিক ততটাই ধারালো। অন্ধকারকে বুঝতে গেলে আলো লাগে এবং ভাইসে ভার্সা। তো তোমার জীবনের সেই আলো আঁধারির গল্পগুলো ঠিকঠাক করে সাজাতে পারবে তো রাধেও? 10-10খানা গল্প, অনেক সময় লাগবে তো। আমাকে আবার এটা নিয়ে রিপোর্ট দিতে হবে মিনিস্ট্রিকে। অসুবিধা হবে না স্যার, এক একটা গল্প, এক একটা পর্ব। ওরে বাবা, এ কি মহাভারতের পর্ব নাকি ওয়েব সিরিজ? ওয়েব, ওয়েব মানে তো জাল, মাকড়সা। অন্তর্জাল, অন্তরের জাল, জালিয়াতি। কি দেখেছিলে তুমি? বলো রাধেও, সব খুলে বলো আমাদের। আমি কি? তুমি কি? আরে আমাদের জানতে হবে তো সব। তুমি কিছু না বললে সেটা হবে কি করে? আরে ভয় পাচ্ছ কেন রাধেও? শোনো শোনো, আমরা কেউ তোমায় বকবো না, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আরে বাবা, তুমি কিছু না বললে আমরা সত্যিটা জানবো কি করে? হ্যাঁ,
বলো রাধেও, তোমায় বলতেই হবে। কি দেখেছিলে তুমি সেদিন? লজেন্স। লজেন্স মানে? ও তুমি লজেন্স খাবে? আনিয়ে দেবো? লজেন্স লাগবে না, ও এমনি বলবে। আমি তোমাকে বলতে বলছি রাধেও, বলো কি দেখেছিলে তুমি? আদর। হ্যালো, নিমাই স্যার বলছেন? কি? আমি রাধেও দত্ত। গলাটা ঠিক চিনতে পারছি না। নামটা কি যেন বললেন? রাধেও স্যার, রাধেও। রাধে ও সেই গৌরবাগান কিন্নর চৌধুরী মেমোরিয়ালের? আগে হ্যাঁ স্যার, সেই ক্লাস 1 থেকে। ও, সে তো অনেকদিন আগেকার কথা। হ্যাঁ স্যার, সেই 1966-তে। তুমি এই সূর্যবাবুর ছেলে না? হ্যাঁ স্যার, চিনতে পেরেছেন? বাবা, তোমাকে চিনবে না কি গো? কেন স্যার, চেনবার মতো আমি কি এমন? ওই সেই ক্লাস 1 না 2-তে, সঠিক মনে পড়ছে না। তুমি প্রতি শুক্রবার আমাকে কোনো না কোনো একটা লজেন্স এনে দিতে। আমি এতটাই প্রিয় ছিলাম তোমার। সে তো আপনিও প্রতি সপ্তাহে আমাদের গোটা ক্লাসকে লজেন্স খাওয়াতেন স্যার। দেখো, আমার পক্ষে তোমাদের খাওয়ানোটা এক, আর তোমাদের আমাকে খাওয়ানোটা আর এক। আচ্ছা, টিফিনের জন্য কত পয়সা পেতে তুমি দিনে? 5 পয়সা স্যার। তার থেকে প্রতিদিন 1 পয়সা সরিয়ে রাখলে তবে তো শুক্রবারে একটা লজেন্স হতো, কি? হ্যাঁ স্যার, মাঝে মাঝে তাই করতাম, কিন্তু বেশিরভাগ সময় আপনার দেওয়া লজেন্সটা আমি না খেয়ে রেখে দিতাম, ওই ব্যাগের পকেটে ভরে রাখতাম। তারপর শুক্রবার এলে সেটা বার করে আপনাকেই দিতাম। সে কি এত বড় স্যাক্রিফাইস? হ্যাঁ, আর নিজেরটা না খেয়ে? বাবা, তুমি তো... না না, আমি আসলে অতটা ভালো নই। আসলে বেশিরভাগ দিনই মাধব দাদুর দোকান থেকে, আসলে উনি মোটা চশমা পরতেন তো দেখতে পেতেন না। একটা লজেন্সের পয়সা দিয়ে 2টো লজেন্স তুলে নিতাম, পরদিন স্কুলে গিয়ে সেটাই আপনাকে দিতাম। এইটা মোটেও ভালো করতে না। এটা জানলে আমি এসব নিতাম না। জানি স্যার, তাই তো কখনো আপনাকে বলিনি, অনেক কিছুই কখনো বলিনি। কি বলতে চাইছো? এতদিন পরে হঠাৎ মানে ফোন করলে কেন? আসলে আমি একটা প্রজেক্টের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। প্রজেক্ট? হ্যাঁ স্যার, একটা পার্সোনাল প্রজেক্ট। সে কি আমাকে নিয়ে? না মানে, হ্যাঁ মানে, না শুধু আপনাকে নিয়ে নয়, আরও 10 জনকে নিয়ে। তুমি আমার নম্বর কোত্থেকে পেলে? নম্বরটা পেলাম স্যার ওই সৌরভদার কাছ থেকে। সৌরভ? হ্যাঁ স্যার। ওর সঙ্গে তো কেউ কথা বলে না, যেমন আমার সঙ্গেও বলে না। ওর নম্বরই বা তুমি পেলে কোত্থেকে? সে অনেক কষ্ট করে স্যার, পৌর সংস্থার কাছ থেকে। ওদের অনেক বোঝানোর পর ওরা সৌরভদার নাম্বার দিল। সৌরভদা তো প্রথমে কথাই বলতে চাইছিল না, তারপরে অনেক রিকোয়েস্ট করার পর আপনার নম্বর পেলাম। কিন্তু
প্রজাপতিটা তো আমার কাঁধে বসে নেই, আগে বসেছিল। তারপরে একদিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে উড়ে গেল। আসলে আমি যে প্রজেক্টটা নিয়েছি তাতে আপনি একটা বিশেষ চরিত্র। চরিত্র? না, হ্যাঁ, না মানে হ্যাঁ, ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি। বুঝলাম, কিন্তু তোমার প্রজেক্টটা কি? তিতিক্ষা। তিতিক্ষা? সময় কম, তাই সরাসরি পয়েন্টে আসছি স্যার। আপনি হয়তো জানেন না। কোন অর্থে তিতিক্ষা? হ্যাঁ, ক্ষমা, সহিষ্ণুতা, না শীতোষ্ণাদি দ্বন্দ্ব? অভিধানে এই কটি অর্থ রয়েছে, তুমি কি এর বাইরে কিছু খুঁজছো? না না স্যার, এর মধ্যেই। এর মধ্যে কোনটি? শীতোষ্ণাদি দ্বন্দ্ব হলে আমি কিন্তু তার মধ্যে নেই। সেটা ওই প্রজাপতির সঙ্গে করতে হবে তোমায়, আমি পেরে উঠবো না। আমি প্রথম দুটোর মধ্যেই আছি স্যার, ওখানে দ্বন্দ্বের কোনো জায়গা নেই। তাহলে বলো, আমি আর সবাইকে ক্ষমা করতে পারি দেশের ওই সরকারকে ছাড়া, কিন্তু তোমার পদবি তো দত্ত। হ্যাঁ স্যার। বাস, তাহলে ঠিক আছে, বলো। 1975 সালে। 1975? 1975? কিন্নরের ভূমিকম্প, আর্যভট্ট মহাকাশে পাড়ি দিল, ভারতে ঢুকে পড়ল সিকিম, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা, চাষনালা খনির দুর্ঘটনা। না না স্যার, ওসব কিছু নয়। তাহলে? আমার তখন 15 বছর বয়স। আমার 33। আর কিচ্ছু মনে নেই আপনার? হ্যাঁ, নতুন চাকরির চিঠি পেলাম, কিন্নর চৌধুরী মেমোরিয়ালে 6 বছরের হেডমাস্টারি ছেড়ে সেন্ট পিটার্সে প্রিন্সিপাল, পদোন্নতি। আর কিছু? মানে সেই রকমই কথা ছিল, কিন্তু তার পরের দিনই প্রজাপতির আবির্ভাব ঘটলো আমার জীবনে, সেই প্রথমবার। আর তার দুদিন পরে জরুরি অবস্থা। না স্যার, আপনি ভুলে গেছেন। জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল আরো কয়েক মাস পরে, গরমের ছুটি ছিল তখন, জুন মাসে দেশে তখন। আমার জরুরি অবস্থা রাতে। ও, আমি ঠিক বুঝতে পারিনি স্যার। সেদিন আমার স্কুলে যাওয়ারই কথা ছিল না স্যার, শনিবার ছিল, কিন্তু সকাল সকাল যেতে হয়েছিল। ওই ক্রিকেটের ব্যাট, প্যাড, বল, স্টাম্প ওইসব নিতে আর কি। সেদিন আমাদের খেলা ছিল যুগের যাত্রীর মাঠে। খেলার জিনিসপত্র সব থাকতো ওই টিনের চালওয়ালা ঘরটায়। খেলার মাঠের কোণে? হ্যাঁ হ্যাঁ স্যার। সৌরভদা আমার আগেই পৌঁছে গেছিল, আমি জানতাম না। আর ও বোধহয় জানতো না যে আমি আসছি। আমি স্কুলে ঢুকে সোজা মাঠের কোণায় ওই ঘরটার সামনে গেলাম, কিন্তু লক্ষ্মণদাকে কোথাও দেখলাম না। টয়লেটে গেছিল বোধহয়। প্রজাপতি ভেবেছিল শিকারি ছুটি নিয়েছে, আসলে নেই। ঘরটায় সাধারণত একটা বড় তালা ঝুলতো, কিন্তু সেদিন ঝুলছিল না, অথচ দরজা বন্ধ। কাছে গিয়ে শুনি ভেতর থেকে কীরকম একটা গলার আওয়াজ আসছে, কেমন হাঁপ ধরার শব্দ। দুজন পুরুষ কণ্ঠ। কি মনে করে আমি উঁচু জানলাটার নিচে বেঞ্চটায় পা দিয়ে উঠে জানলাটার ভেতর দিয়ে উঁকি মেরে দেখলাম। প্রথমে আবছায় কিছু দেখতে পাইনি,
তারপর চোখ সয়ে যেতে দেখি সৌরভধার আপনি। কি বললেন স্যার? কি রিফিউজ? পৃথিবীর সবচেয়ে রঙিন প্রজাপতির নাম। কালোর মধ্যে উজ্জ্বল সবুজ, নীল, সোনালী, কমলা, গোলাপি। আমি ওখান থেকে বেরিয়ে ছুটে গেলাম লক্ষ্মণদাকে খুঁজতে। কোথাও পাই না। শেষে পেলাম মেইন গেটের সামনে। আমার কথা শুনে সেও এলো এবং দেখলো। লক্ষ্মণদার বউ এলো, দেখলো অনেকক্ষণ ধরে। দোলের রং মাখিয়ে দিচ্ছে আমাদের। সৌরভকে মনে হচ্ছিল একটা ফুল। আমি মধু পিপাসু, আমি আর রিফিউজ এক অভিন্ন। কেন করলে বলো তো? কেন? আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম। তারপর দিন রোববার। আমি ঘুমোতে পারিনি, কিছু খেতে পারিনি, জ্বর এসে গেছিল। সোমমঙ্গল স্কুলে যাইনি। তারপর লক্ষ্মণদা পুলিশ এসে ডেকে নিয়ে গেল। ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি বসেছে। সেখানে সবার সামনে বলতে হলো সব। না বললেই পারতাম। লক্ষ্মণদার একার কথা কেউ বিশ্বাস করছিল না, ওর বউয়ের কথাও নয়। সবাই বলছে অশিক্ষিত দেহাতি, কি দেখতে কি দেখেছে। আমার সাক্ষ্যটাই ছিল জরুরি। আমি বললে তবেই লক্ষ্মণদার কথা আইন মানবে। কমিটির হেড আমাকে বারবার বললেন, ভেবে বলো, যা বলবে ভেবে বলো রাধেও। কিন্তু আমি বুঝতে পারছিলাম না, কিছু ভাবার মতো অবস্থাতেই ছিলাম না। মাথার মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছিল। মনে পড়ছিল খারাপ রেজাল্ট করলে আপনি আমাকে কতবার আলাদা করে পড়িয়েছেন, যত্ন করে বুঝিয়ে দিয়েছেন কত কিছু। আবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল আর 5 জনের ফিসফিস। এমন কেউ করে? শিক্ষক হয় নাবালক ছাত্রের সঙ্গে। কি ভেবেছিলাম লোকটাকে, আর তার আসল চেহারাটা এমন। আমি আপনারই অফিস ঘরে বসে সেদিন যা দেখেছি সব হড়হড় করে বই করে ফেললাম। তারপর সবাই এক এক করে আপনাকে টেনে হিঁচড়ে নামিয়ে আনতে থাকলো আপনার সম্মানের সিংহাসন থেকে। আমি হাওয়া করে কাঁদছি, আর কমিটির হেড স্যার আমাকে বারবার বলছেন, শান্ত হও, তুমি কোনো ভুল করোনি। ভুল করিনি। মিটিং শেষ হলে বাইরে গিয়ে দূর থেকে দেখি পুলিশ আপনাকে আর সৌরভদাকে লাঠির গুঁতো দিয়ে ভ্যানে তুলছে। আমি কেঁদে উঠেছিলাম। আমার মা তখন আমার হাত শক্ত করে চেপে ধরে বলেছিলেন, উচিত কাজ করেছো তুমি বাবা, ঈশ্বরের কাজ করেছো। ঈশ্বরের কাজ স্যার? রাগ, ভয়, ঘেন্না এসব ঈশ্বরই মানুষকে দেন। সেদিন সবাই বাহবা দিয়েছিল আমায়।
স্কুলের সবার চোখে আমি সেদিন একজন হিরো, বিপ্লবী, সমাজ সংস্কারক। পাপী অপরাধীকে ধরিয়ে দিয়েছি। আমাদের পাড়ার ক্লাব থেকে সেবার আমাকে বিদ্যাসাগর পুরস্কার দেওয়া হয়েছিল। আমি হাসি মুখে সেটা গ্রহণ করেছিলাম। ওটা কি এখনো আছে তোমার কাছে? না স্যার, ফেলে দিয়েছি। ওটা ফেলে দিও না, কখনো ফেলো না। ওম প্রজাপতয়ে স্বাহা, ওম প্রজাপতয়ে নমঃ। আমাকে ক্ষমা করে দেবেন তো স্যার? শোনো, তুমি আমার নাম করে কালীঘাটে মায়ের আসনে গিয়ে পরম ভক্তি ভরে তেল সিঁদুর মাখিয়ে শাল পাতায় মুড়ে একখানা প্রজাপতি বিস্কুট আর একটা লজেন্স দিলেই হবে। সৌরভ বাড়ি এলে আমি ওকে বুঝিয়ে বলে দেব কর্ণ দ্রৌপদীকে বিবস্ত্র করার উপদেশ দেবার জন্য তিতিক্ষা ভিক্ষা করেছিল।